নিজেই দুর্নীতিগ্রস্ত বললেন ইলন মাস্ক। বিকেলে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। দেশে HNP ভাইরাসে আক্রান্ত প্রথম মৃত্যু, অন্য সংক্রমণও ছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheetv চ্যানেলে। টিউলিপ সিদ্দিক নিজেই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়েছেন এমন মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। নিজের সোশ্যাল মিডিয়া এক্সে এমন প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন এই ধনকুবের। দুর্নীতির অভিযোগে তদন্তনাধীন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে ইলন মাস্ক জানান, শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করছেন। সেই দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। যদিও টিউলিপ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, সরকারকে বিভ্রান্তি থেকে দূরে থাকতে তিনি পদত্যাগ করেছেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অন্য অংশীজন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকেল 4টা এবং সন্ধ্যে 7টায় 2 ধাপে দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এর খসড়া পাঠিয়েছিল সরকার। এটি দেয়া হয়েছে ঘোষণাপত্রের দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও। বিভিন্ন নারী ও শিক্ষক সংগঠন সহ অন্যান্য অংশীজনের সঙ্গেও কথা বলেছে সরকার। আজকের বৈঠকে এ নিয়ে সবার সঙ্গে আলোচনার কথা রয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বাড্ডাতে বিএনপি পরিবার আয়োজিত 1 জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের অনুদান ও হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত তিনি বলেন, ভারতের মদতপুষ্ট কিছু রাজনৈতিক দল অস্থির হয়ে যাচ্ছে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য। আর ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে বলেন, সীমান্তে কাঁটাতার দেয়া হয়েছে বিজিবির সাথে আলোচনা না করে। বলেন, শেখ হাসিনা অল্প দামে ভারতের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে। কাঁটাতারের বেড়া আপনারা যে দেবেন, বাংলাদেশের বিজিবির সাথে কি আলাপ করেছেন? কোথায় কিভাবে কি হবে? আরে আপনারা যা দেখেন, যা করেন, সেটা করেন তো আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে। যারাই ক্ষমতায় আসুক তারা কোনো দেশ বা গোষ্ঠীর দালাল হলে পরিণতি হবে হাসিনার মতো বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানির কর্মসূচিতে তিনি বলেন, সীমান্ত হত্যা বা তার কাটা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তা রুখে দেওয়া হবে। সকল সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানান সার্জিস। লং মার্চে সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ, ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ সহ 5 দাবি জানান তিনি। গোপালগঞ্জের মতো একটি জেলায় প্রতি বছর যে বাজেট গিয়েছে, পুরো রংপুর বিভাগে সেই বাজেট আসেনি। দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক এডিজি র্যাব মেজর জেনারেল জিয়াউল আহসান, র্যাব ১১-র সাবেক সিইও তারেক সাইদ মোহাম্মদ সহ ৪১ জনের নামে এই অভিযোগ আনা হয়েছে। হাসানুল বান্না জানান, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর রাত ১২:৩০টার দিকে ডাক্তার ফয়েজ আহমেদের নিজ বাসার ছাদে নিয়ে গুলি করে হত্যা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র বলে পরিচয় দানকারী আসাদুজ্জামান ওরফে হিরুকে ছাত্র জনতার আন্দোলনের সময় একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রাতে গুলশান এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনকালে গত ২৮শে জুলাই বাড্ডা এলাকায় তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছিল। পরে নিহত ব্যক্তির স্ত্রী আদালতে নালিশি আবেদন করেন। আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে বাড্ডা থানা পুলিশ এই মামলায় আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV আক্রান্ত সঞ্জিদা আক্তার নামে এক নারী মারা গেছেন। রাজধানীর মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশে HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগী মারা গেলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে। গত ১২ই জানুয়ারি সঞ্জিদার HMPV-তে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যাচ্ছিল ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। ২০১৭ থেকে এ পর্যন্ত আহত ১৮ জন আক্রান্ত। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDC জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথমে সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। HMPV-র প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও রয়েছে। জুলাই আগস্ট ঘটনার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বই একমাত্র বাহন বলে মন্তব্য করেছেন ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও MD তাজনুভা মাহবুব সালাম। হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ অভ্যুত্থান নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। গত ১৫ বছরে বিচার বঞ্চিত মানুষের জন্য আগামী দিনগুলোতে কাজ করার কথাও জানান ২১-এর ভাইস চেয়ারম্যান ও MD। শাকির আরজুর রিপোর্ট। প্রতি বছরের মতো গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের বার ভবনের নিচতলায় শুরু হয় বইমেলা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বইমেলার উদ্বোধন করেন। বুধবার সুপ্রিম কোর্টে বইমেলা পরিদর্শনে যান ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও MD তাজনুভা মাহবুব সালাম। বইমেলায় ঘুরতে গিয়ে তাজনুভা জানান, আইন নিয়ে পড়াশোনা করায় আইন আদালত নিয়ে রয়েছে তার শ্রদ্ধা ও ভালোবাসা। আমার কথা, যে সরকারি আসুক, কোর্টের কাজ কোর্ট করবে। এখানে যেটা রং রাইটই হওয়া উচিত। এখানে হস্তক্ষেপ না করাটাই আমি মনে করি সবার জন্য ভালো। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক করেন। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে LLB ও মেরিটাইম ল এর উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে LLM পাশ করেন। বর্তমানে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। ভবিষ্যতে বিচারপ্রার্থী জনগণের জন্য কাজ করার আশা প্রকাশ করেন তিনি। এখানে আসতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে, বিকজ বিং এ লয়ার এই জায়গাটা আমার জন্য স্পেশাল। লাইক আফটার কামিং ফ্রম লন্ডন আমি আসলে ইনভলভ হয়ে গেছিলাম আমার বিজনেসে, বাট ইনশাল্লাহ আইনের সাথে কাজ করতে চাই, কাজ করব। দেশের যে মানুষ, যে আস্থার জায়গা, এটা নিয়ে কাজ করতে চাই খুব ভালোভাবে। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত থাকা তাজনুভা বলেন, বইমেলায় সর্বোচ্চ বিক্রি হওয়া হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ অভ্যুত্থান নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেছে। থ্যাংক ইউ দিতে চাই মেহেদি হাসান ডালিম, বিকজ হি হ্যাজ রিটেন অল দি ডিটেলস হিয়ার, যে ওখানে কখন কী হচ্ছিল। এবং আমার যেটা মনে হচ্ছে, উনি যেভাবে লিখেছেন, এটা আসলে টোটাল সিনারিওর উপরে লেখা হয়েছে, এবং হি ওয়াজ দেয়ার, এবং পয়েন্ট লেখা যেটা, যে রায় হচ্ছিল অ্যান্ড এভরিথিং। সো এইটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট। এই বইটা সবার পড়া উচিত। আমাদের জেনারেশন বলেন বা সামনে যারা আসবে, সবার এটা জানতে হবে।
বইটির লেখক জানান, একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানের রূপ নেয় তা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন তিনি। গণ অভ্যুত্থানের রূপ নিল সেই ধারাবাহিক কর্মসূচিগুলো এবং অন্দরমহলের অনেক চাঞ্চল্যকর ঘটনা, যেগুলো সাধারণত কোনো পত্রিকাতে আসেনি এবং কেউ জানেও না। আমি যেহেতু এই আদালতে অনেক দিন ধরে আমি কাভার করি, সেইখান থেকে আমি এই তথ্যগুলো তুলে এনেছি এই বইতে। বইমেলায় ৩২টি স্টলে জনস্বার্থ, বছরের গুরুত্বপূর্ণ রায়সহ বেশ কিছু বই রয়েছে যার সুবিধা নিতে পারে আইনজীবীরা। প্রতি মুহূর্তে যেই ঘটনা প্রবাহগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে বেশ কিছু বই এখানে দেখলাম এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো তো অবশ্যই ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। বইমেলার বিক্রেতারাও জানান, বই কিনতে আইনজীবী ছাড়াও আসছেন অন্য পেশার মানুষজন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকছে। মূল্যস্ফীতি চাপের মধ্যে ভ্যাট ট্যাক্সের খড়গ, নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। এমনিতে গত কয়েক বছর ধরে টানা মূল্যস্ফীতির চাপ, তার উপর অর্থ বছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্যের নতুন করে ভ্যাট আরোপ, সব মিলিয়ে চারপাশে অসহায় মানুষের বোবা কান্নার গঙ্গানি। সেই সব মানুষের কথা তুলে ধরছেন মাহিলা ইসলাম। দিনমজুর মোহাম্মদ আলী মুটের কাজ করে ৫ সদস্য সংসার চালাতে হয় তাকে। এক বছরের ব্যবধানে আলীর কাঁধে ১.৫ লাখ টাকার দেনার বোঝা। ৪০০-৫০০ টাকা ৪০০ টাকা সংসার চলতো, এখন লাগে এই জায়গাতে ৮০০-১০০০, এও সংসার চলে না। প্রতি মাসে ২,০০০, ১০,০০০, ৮,০০০, 7,০০০, ৫,০০০ ভর্তুকি লাগে। স্বামীহারা এই পোশাক শ্রমিকের পক্ষে একমাত্র সন্তানের জন্য পড়াশোনার খরচটা জোগাতে হিমশিম অবস্থা। যদি গার্মেন্টস কোম্পানি ভালো হয় অবশ্যই ঠিকমতো স্যালারি দেয়, স্যালারি দিলে কোনো রকম চলে যায়। হারামাস দোকান বাকি খাইলে দেখা যায় মাস শেষে ওইটা থাকে না। আমার ছেলেটা আগে লেখাপড়া করতো, এখন করে না। আমার ছেলেটার ওর মামারা চালায়। জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামে উবার ড্রাইভার কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী সবার জীবনই এখন নাভিশ্বাস। হায় হুতাশ ছাড়া তাদের জীবনে এখন যেন আর কোনো সম্বল নেই। বাজারে ঘুরলেই তো সবকিছুই আর কি এলোমেলো লাগে আর কি। সরকারি বেতন ছিল বা অন্য যে কাজকাম ছিল তো ওগুলার তো বাড়ে নাই, বেতন ভাতা বা কোনো কাজকামে কোনো অগ্রগতি নেই। বছরের মাঝামাঝি এসে আচমকা শতাধিক পণ্যের উপর বাড়তি ভ্যাট চাপিয়ে দেয়ায় বেড়েছে শুধু মানুষের অসহায়ত্ব। ৫ই আগস্টের বিপ্লবের পরের যে অবস্থান, এই অবস্থানটা আমাদের জন্য খুব কঠিন একটা ফেস করতেছে। যেখানে আমাদের এখন নিজেরা চলতে আমাদের না বিশ্বাস, সেখানে ব্যাড ট্যাক্স। তাদের সবার একটাই কথা, বর্তমান সরকার জনগণের সরকার হয়ে থাকলে সাধারণ মানুষের কথা কেন ভাবছে না? মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। নতুন বছরে প্রথমবারের মতো দেশের বাজারে বাড়ছে স্বর্ণের দাম। এবার ভরিতে মূল্য বৃদ্ধি সর্বোচ্চ ১,৬৫৭ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১,৩৯,৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৩৩,০৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,১৪,০৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩,৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রূপার দাম। স্বর্ণের নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি। নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায়, বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। এ সময় সাইফ সেখানে গেলে হামলা হয়। দুর্বৃত্তরা
দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং 2 ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টিউলিপ নিজেই দুর্নীতিগ্রস্ত, বললেন ইলন মাস্ক। বিকেলে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। দেশে HMP ভাইরাসে আক্রান্ত প্রথম মৃত্যু, অন্য সংক্রমণও ছিল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।